field is conservative in nature, del cross E equals to 0. Curl of the electric field is 0. That readily implies that the electric field can be written as the gradient of a scalar field. যেহেতু ডেল ক্রস ইটা জিরো, একটা ভেক্টর যদি ইরোটেশনাল হয় তাহলে সেই ভেক্টরটাকে আমরা একটা স্কেলারের গ্রেডিয়েন্ট হিসাবে লিখতে পারি। কনভেনশনালি এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা মাইনাস গ্র্যাড ভি এরকম ফর্মে লিখে থাকি, যেখানে ভিটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল কথাটার মানে বুঝতেই পারছো, এমনি পোটেনশিয়াল আমরা বিভিন্ন এতে কনটেক্সটে করে এসেছি। পোটেনশিয়াল ফিজিক্যালি পোটেনশিয়াল বললেই আমরা প্রথমে একটা স্কেলারের কথাই ভাবি আর কি। এখানে কিন্তু ম্যাগনেটোস্ট্যাটিক্সে যে পোটেনশিয়ালটার কথা বলবো সেটা কিন্তু ভেক্টর পোটেনশিয়াল। পোটেনশিয়ালের আইডিয়াটা হচ্ছে এটাই, একটা ভেরিয়েবল, একটা ফিল্ড, যেখান থেকে আমি করেসপন্ডিং ফোর্সটাকে বের করতে পারি। এখানে এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের রেসপেক্টে জিনিসটাকে প্রথমে ডিসকাস করতে চাইছি। E equals to minus grad V. এবার we can put the expression for the E in the differential form of Gauss's law. Gauss's law এর যে ডিফারেন্সিয়াল ফর্মটা ছিল ডেল ডট ই ইকুয়ালস টু রো বাই এপসিলন জিরো, এখানে ইটাকে আমরা রিপ্লেস করতে পারি অ্যাজ মাইনাস গ্র্যাড ভি। ইটাকে মাইনাস গ্র্যাড ভি দিয়ে রিপ্লেস করলে দেখতে পাচ্ছ ডেল টু ভি becomes minus rho by epsilon 0, which we have studied as Poisson's equation. এই ইকুয়েশনটাকে আমরা পয়সনস ইকুয়েশন হিসেবে পড়ে এসেছি, এবং এই পয়সনস ইকুয়েশনটার যেটা রেডিলি পয়সনস ইকুয়েশনটাকে করা যায়, সলভ করা যায়। Poisson's equationের সলিউশনটা হচ্ছে এইটা। We can solve Poisson's equation to obtain the potential. Poisson's equationটাকে সলভ করে আমরা পোটেনশিয়ালটা বের করে ফেলতে পারি। সলিউশনটা is given by 1 by 4 pi epsilon 0 ভলিউম ইন্টিগ্রাল অফ টাউ ডিটা প্রাইম বাই আর। ওকে, এটাই হচ্ছে তোমার ইলেকট্রোস্ট্যাটিক্সে যেগুলো পেয়ে এসেছিলাম সেটার সামারি। হ্যাঁ, পয়সনস ইকুয়েশনটাতে বেসিক্যালি পোটেনশিয়ালটাকে এই চার্জ ডেনসিটির সাথে রিলেট করা রয়েছে। কাজে ইকুয়েশনটাকে যদি সলভ করতে পারি তাহলে এই পোটেনশিয়ালটাকে বের করে ফেলতে পারি। অর্থাৎ এই ইকুয়েশনে পোটেনশিয়ালটাকে বেসিক্যালি সোর্সের প্রপার্টি চার্জ ডিস্ট্রিবিউশনের সাথে রিলেট করা হয়েছে। এবার দেখা যাক এইরকম ধরনের সিমিলার কোনো রিলেশনস আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্সেও পাই কিনা। ম্যাগনেটোস্ট্যাটিক্সে আমরা ডাইভারজেন্স কার্ল এইগুলো তো আগের দিনকে পড়ে এলাম। এখানে কিন্তু একটু ডিফারেন্ট জিনিস অবজার্ভ করেছি। আনলাইক দি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড আমরা দেখে এলাম যে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ইরোটেশনাল নয়, রাদার ম্যাগনেটিক ফিল্ড ইজ সলিনয়েডাল। ডেল ক্রস বিটা জিরো নয়, ডেল ক্রস বি ইকুয়ালস টু মিউ নট জে। অন দি আদার হ্যান্ড ডেল ডট বি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা সলিনয়েডাল ফিল্ড। এবার ম্যাথমেটিক্যালি হোয়াট ডাজ ইট ইমপ্লাই? কোন একটা ভেক্টর ফিল্ডের যদি ডাইভারজেন্স জিরো হয়, একটা ডাইভারজেন্সলেস ভেক্টরকে আমরা কার্ল অফ এ ভেক্টর টার্মে রিপ্রেজেন্ট করতে পারি। যদি ডেল ডট বি ইকুয়ালস টু জিরো হয়, দেখতে পাচ্ছ ইট সিম্পলি এ ম্যাথমেটিক্যাল ভেক্টর আইডেন্টিটি দ্যাট বি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দি কার্ল অফ এ ভেক্টর ফিল্ড। এটাকে আমি একটা ভেক্টর ফিল্ডের কার্ল হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই ভেক্টর ফিল্ড এটাকেই বলা হয় ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। ওয়াই পোটেনশিয়াল? পোটেনশিয়াল বলছি তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা একটা কোয়ান্টিটির তোমার ডেরিভেটিভ করে বের করতে পারছি। হ্যাঁ, যদি ডাইমেনশনালি জিনিসটাকে দেখো, একটা ফোর্স ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এখানে যেটা পড়েছি সেটা সাম সর্ট অফ কেমন ধরনের ডেল ভি ডেল এক্স এইরকম আর কি, ভিটার একটা স্পেশাল ডেরিভেটিভ। এখানেও ঠিক তাই। বিটাকে আমরা কিভাবে লিখছি? বিটাকে লিখছি কার্ল এ, অর্থাৎ এই এ কোয়ান্টিটিটার ডেরিভেটিভ করে আমরা ভি ফিল্ডটাকে জেনারেট করছি। ইন দ্যাট সেন্স ভি ফিল্ড এ ইজ পোটেনশিয়াল। আর হোয়াই ভেক্টর? বিকজ বাই নেচার ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য এই এটাকে বলা হয় ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। ওকে, নাও লেট আস পুট দি এক্সপ্রেশন ফর বি ইন কার্ল। অ্যাম্পিয়ার্স ল যেটা দেখেছিলাম ডিফারেন্সিয়াল ফর্মে, সেই অ্যাম্পিয়ার্স লতে বিটাকে যদি কার্ল এ দিয়ে রিপ্লেস করা হয় কি পাওয়া যায় দেখো। এই এক্সপ্রেশনটায় বিটাকে রিপ্লেস করছি বাই ডেল ক্রস এ, করলে কিরকম দাঁড়ায় বাম দিকটা? ডেল ক্রস এ, সেটাকে লিখতে পারি আজ ডেল অফ ডেল ডট এ মাইনাস ডেল টু এ দ্যাট ইজ ইকুয়াল টু মিউ নট জে। এবার এই ডেল ডট এটাকে যদি জিরো ধরা হয়, হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ডেল ডট এটাকে আমরা জিরো ধরলাম, ডেল ডট এটাকে কোনোভাবে জিরো চুজ করলাম। যদি ডেল ডট এটা জিরো হয় তাহলে দেখতে পাচ্ছ ইকুয়েশনটা রিডিউসড হয়ে যায় ইনটু দিস ফর্ম, ডেল টু এ ইকুয়ালস টু মাইনাস মিউ নট জে।
এটা অনেকটা আইডেন্টিক্যাল তোমার এই পয়সনস ইকুয়েশনের মতোই। দেখো ফান্ডামেন্টালিটি যদি জাজ করো দেখো অনেকটাই সিমিলার। পয়সনস ইকুয়েশনে কি ছিল, ডেল টু ভি ইকুয়ালস টু মাইনাস রো বাই এপসিলন ছিল, জিরো ছিল। এখানে কি রয়েছে, ডেল টু এ ইকুয়ালস টু মাইনাস মিউ নট জে। ফান্ডামেন্টালিটিটা জাজ করো, দেখো এখানে পোটেনশিয়ালটার ল্যাপ্লাসিয়ান নেওয়া হয়েছে, এখানেও তাই পোটেনশিয়ালটা ল্যাপ্লাসিয়ান নেওয়া হয়েছে, ডেল টু ভি ডেল টু এ। এবার এইটাকে ইকুয়েট করা হয়েছে উইথ দি চার্জ ডেনসিটি, এখানে জিনিসটাকে ইকুয়েট করা হয়েছে উইথ দি কারেন্ট ডেনসিটি। তো ডেল টু এ ইকুয়ালস টু মাইনাস মিউ নট জে, ফান্ডামেন্টাল দিক থেকে জিনিসটা একই রকম, আবার ফর্মটাও দেখো একই রকম। ডেল টু ভি ডেল টু এ, এখানে মাইনাস রো বাই এপসিলন জিরো, এখানে মাইনাস মিউ নট জে, ফর্মটাও একই রকম। যদি এই ইকুয়েশনের সলিউশন এইটা হয়, হ্যাঁ, পয়সনস ইকুয়েশনের সলিউশন যদি এইটা হয়, তাহলে ডেল টু এ ইকুয়ালস টু মাইনাস মিউ নট জে, তার সলিউশনটাকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি। দেখো এখানে যেটা মাইনাস ওয়ান বাই এপসিলন জিরো, সেটা এখানে ইকুইভ্যালেন্ট টু হোয়াট, এখানে মাইনাস ওয়ান বাই এপসিলন জিরো, এখানে সেটা ইকুইভ্যালেন্ট টু মাইনাস মিউ জিরো। তাহলে যদি এখানে ওয়ান বাই ফোর বাই এপসিলন জিরো থাকে, দ্যাট শুড বি রিপ্লেসড বাই মিউ নট বাই ফোর বাই হেয়ার। এখানে যেটা ভি রয়েছে, এই এক্সপ্রেশন ইকুয়েশনটাকে সলভ করলে এটা এ দিয়ে রিপ্লেসড হওয়া উচিত। এখানে যেটা রো দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটাকে সলভ করলে সেটা জে দিয়ে রিপ্লেসড হওয়া উচিত। ঠিক আছে, তাহলে definition of the magnetic vector potential by vector potential, if it is related with the current density, it becomes this a equals to mu naught by 4 by volume integral j theta prime by r. এবার আমরা দেখে এসেছি যে j theta prime by r, এই ভলিউম ইন্টিগ্রালটা ইজ ইকুইভ্যালেন্ট টু a ds prime by r, এই সারফেস ইন্টিগ্রালটার সাথে ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এই ভেক্টর পটেনশিয়ালটা যদি একটা বাল্ক মেটেরিয়ালের মধ্যে কারেন্টের জন্য প্রডিউসড হয়, তাহলে আমরা এই ডেফিনিশনটা ইউজ করব। যদি সারফেস কারেন্টের জন্য ক্যালকুলেট করতে চাই, তাহলে এই এক্সপ্রেশনটা ইউজ করব। অন দি আদার হ্যান্ড, যদি লাইন কারেন্টের জন্য ইউজ করতে চাই, তাহলে এই এক্সপ্রেশনটা ইউজ করব। ইম্পর্টেন্সটা হচ্ছে এটাই যে 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে আমরা এই ভেক্টর পটেনশিয়ালটাকে সোর্সের প্রপার্টির সাথে রিলেট করতে পেরেছি। ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালটাকে আমরা কারেন্ট ডেনসিটির সাথে রিলেট করতে পেরেছি। যেমন ভাবে পয়সনস ইকুয়েশনের সলিউশনে পোটেনশিয়ালটাকে আমরা চার্জ ডেনসিটির সাথে রিলেট করতে পারি, একই রকম ভাবে ডেল ডট এ ইকুয়ালস টু জিরো চুজ করে নিলে ভেক্টর পটেনশিয়ালটাকে আমরা এই কারেন্ট ডেনসিটির সাথে রিলেট করতে পারি। তো ন্যাচারালি প্রশ্নটা আসবে যে হাউ টু মেক ডেল ডট এ ইকুয়ালস টু জিরো। ডেল ডট এ ভেক্টর পটেনশিয়ালটা যে অলওয়েজ ডাইভারজেন্সলেস হবে এমন তো কোনো কথা না। উই নিড টু মেক ইট ডাইভারজেন্সলেস সো এজ টু অবটেন দি সলিউশন অফ দিস ফর্ম। হ্যাঁ, এরকম ধরনের সলিউশন যদি আমাকে পেতে হয়, তাহলে কিন্তু ডেল ডট এটাকে জিরো চুজ করতে হবে। এখন একটু ফিরে যাওয়া আবার ইলেকট্রোস্ট্যাটিক্সে। ধরো কোন একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা হচ্ছে সাম ভি প্রাইম। কোন একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য পটেনশিয়ালটা হচ্ছে সাম ভি প্রাইম। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত, ই ইকুয়ালস টু মাইনাস জেড ভি প্রাইম। এখন যদি আমরা এই ভি প্রাইমটার সাথে একটা কনস্ট্যান্ট পটেনশিয়াল যোগ করি, তাহলে কি হবে, একটা ভি জিরো ফ্যাক্টর যোগ করলাম, একটা ভি জিরো ফ্যাক্টর যোগ করলাম, একটা কনস্ট্যান্ট পটেনশিয়াল যোগ করলাম, তাহলে এখন একটা নতুন পটেনশিয়াল পেলাম which is the sum v prime plus v0. what happens to minus grad v, it is same as minus grad v prime। অর্থাৎ এর ভ্যালুটা দেখো একই রকম থাকছে। যদি পটেনশিয়ালটাকে আমরা রিপ্লেস করি by another potential which is basically মানে যেটা বেসিক্যালি তোমার একটা কনস্ট্যান্ট ফ্যাক্টরকে ইনক্লুড করে রেখেছে। অর্থাৎ চয়েস অফ দি ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ নট ইউনিক, এটা আমরা অনেকবার বলেছি। পোটেনশিয়ালের চয়েসটা ইউনিক নয়, এটা অবশ্যই রেফারেন্স পয়েন্টটা কি তার উপরে ডিপেন্ড করে। সো পোটেনশিয়ালটা আমরা ভি প্রাইমই বলি বা ভি বলি, ইলেকট্রিক ফিল্ডটা একই রকম থাকে যদি ভি জিরোটা কনস্ট্যান্ট হয়। এই জন্যই কথাটা বললাম, চয়েস অফ দি ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ নট ইউনিক। ইন এ সিমিলার ফ্যাশন দি চয়েস অফ ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ইজ নাইদার ইউনিক। আমরা এই যে ভেক্টর পটেনশিয়ালটার কথা বলছি, এই ভেক্টর পটেনশিয়ালটার চয়েসটাও কিন্তু ইউনিক নয়। আমরা দেখাবো যে যদি একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্টকে ভেক্টর পটেনশিয়ালের সাথে যোগ করা যায়, if we add gradient of some scalar field to the vector potential, the magnetic field remains unchanged। কথাটা কি বলতে চাইছি, ধরো একটা নির্দিষ্ট কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য ভেক্টর পটেনশিয়ালটা হচ্ছে এ প্রাইম, একটা নির্দিষ্ট কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য ভেক্টর পটেনশিয়ালটা হচ্ছে এ প্রাইম।
আমরা এর সাথে একটা স্কেলারের গ্রেডিয়েন্টকে যোগ করলাম, উই অ্যাড দি গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার ল্যামডা করে একটা নতুন ভেক্টর পটেনশিয়াল কনস্টিটিউট করলাম, a ইকুয়ালস টু a প্রাইম প্লাস ডেল ল্যামডা। আমরা দেখাবো যে এই a প্রাইম ভেক্টর পটেনশিয়ালটার জন্য ম্যাগনেটিক ফিল্ড যা হয় এই a ভেক্টর পটেনশিয়ালটার জন্য ম্যাগনেটিক ফিল্ড একই রকম হয়। দেখো ক্যালকুলেট করে, ডেল ক্রস a এইটাকে যদি ইভ্যালুয়েট করো কি পাবে, ডেল ক্রস a প্রাইম প্লাস ডেল ল্যামডা, এটাকে রিপ্লেস করে দাও বাই a প্রাইম প্লাস ডেল ল্যামডা, করলে কি দাঁড়ায় ফার্দার ডেল ক্রস a প্রাইম প্লাস ডেল ক্রস ডেল ল্যামডা। চিনতে পারছো এটা, কার্ল অফ গ্রেডিয়েন্ট ইজ অলওয়েজ জিরো, so ultimately you have del cross a prime, that is del cross a is same as del cross a prime। অর্থাৎ ভেক্টর পটেনশিয়ালের যে চয়েসটা সেটাও কিন্তু ইউনিক নয়, আমরা ভেক্টর পটেনশিয়ালের সাথে সবসময় একটা স্কেলারের গ্রেডিয়েন্টকে যোগ করতে পারি, করে করলেও ম্যাগনেটিক ফিল্ডটা একই রকম থাকবে, ম্যাগনেটিক ফিল্ডের কোনো রকম ভেরিয়েশন হবে না। কিন্তু অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজটা হচ্ছে যে অরিজিনাল ইনিশিয়ালি যে ভেক্টর পটেনশিয়ালটা আমরা নিয়েছিলাম সেইটা ডাইভারজেন্সলেস না হলেও তার সাথে আমি এমন একটা স্কেলারের গ্রেডিয়েন্টকে যোগ করতে পারি যাতে করে নতুন ভেক্টর পটেনশিয়ালটা ডাইভারজেন্সলেস হয়। অর্থাৎ ধরো এ প্রাইমটা ডাইভারজেন্সলেস নয়, ডেল ডট এ প্রাইম ইজ নট ইকুয়াল টু জিরো, বাট ডেল ডট এ ইকুয়ালস টু জিরো। যদি এটাকে এ প্রাইম প্লাস ডেল ল্যামডা করো তাহলে ডেল ডট এটা জিরো হয়ে যায়, তাহলে ল্যামডার ভ্যালুটা কত হতে হবে, বসিয়ে দাও। ডেল ডট এ যদি জিরো হয় এটাকে রিপ্লেস করো এ প্রাইম প্লাস ডেল ল্যামডা, কি দাঁড়ায় ডেল ডট এ প্রাইম প্লাস ডেল টু ল্যামডা, এটা ইকুয়াল টু জিরো, ডেল টু ল্যামডা ইকুয়ালস টু মাইনাস ডেল ডট এ প্রাইম। এবার এই ইকুয়েশনটাকে পয়সনস ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, ডেল টু ভি ইকুয়ালস টু মাইনাস রো বাই এপসিলন জিরো, এখানেও কি রকম রয়েছে ডেল টু ল্যামডা ইকুয়ালস টু মাইনাস ডেল ডট এ প্রাইম। ওইখানে যেটা রো বাই এপসিলন জিরো ছিল, মাইনাস রো বাই এপসিলন জিরো ছিল, এখানে সেই জিনিসটা কত মাইনাস ডেল ডট এ প্রাইম। তাহলে ভি এর সলিউশন যদি এই এক্সপ্রেশন হয় আমরা রো বাই এপসিলন জিরোটাকে রিপ্লেস করতে পারি বাই ডেল ডট এ প্রাইম, এটাই করা হয়েছে, করে আমরা ল্যামডার ভ্যালুটা কত হবে এটা বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে ভেক্টর পটেনশিয়ালটাকে আমরা এই এই ডেফিনিশনটা ইউজ করেই ক্যালকুলেট করতে পারি। ভেক্টর পটেনশিয়ালটা ডাইভারজেন্সলেস হোক বা না হোক উই ডু নট কেয়ার, আমরা সবসময় ডেল ডট এ এটাকে জিরো করে নিতে পারি বাই অ্যাডিং দি গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার ফিল্ড। ওকে, তাহলে ভেক্টর পটেনশিয়াল ক্যালকুলেশন করার সময় আমরা সবসময় এই ডেফিনিশনটা ইউজ করব, মিউ নট বাই 4 পাই জে বাই আর ডি টাউ প্রাইম ফর ভলিউম কারেন্ট। যদি সারফেস কারেন্ট হয় তাহলে এই ডেফিনিশন ইউজ করব, আর যদি লাইন কারেন্ট হয় তাহলে এই ডেফিনিশনটাকে ইউজ করব। ওকে, বলো কোনো প্রশ্ন থাকলে। ভেক্টর পটেনশিয়াল নিয়ে যেগুলো বললাম, হ্যাঁ হ্যাঁ বলো। এই ল্যামডার ব্যাপারটা আরেকবার বলবেন, ল্যামডার ক্যালকুলেশনটা বুঝতে পারলাম না। ল্যামডা, হ্যাঁ ল্যামডাটা যোগ করার যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছো, ল্যামডাটা কিভাবে বের করবে এটা বুঝতে পারো। ডেল টু ল্যামডা ইকুয়ালস টু মাইনাস ডেল ডট এ প্রাইম, এই ইকুয়েশনটা আছে, আর এর পাশাপাশি এই ইকুয়েশনটাকে কনসিডার করো। দাঁড়াও একটু ছোট হয়ে যাচ্ছে, দেখতে পাবে না। এইটার সাথে কুলম্বস লটাকে কম্পেয়ার করো, এই পয়সনস ইকুয়েশনটাকে কম্পেয়ার করো। পয়সনস ইকুয়েশনে কি আছে, ডেল টু ভি ইকুয়ালস টু মাইনাস রো বাই এপসিলন জিরো, অর্থাৎ এখানে যেটা ভি দেখছো এই ইকুয়েশনে সেইটা কি ল্যামডা, এইখানে যেটা রো বাই এপসিলন জিরো দেখছো এইখানে সেইটা কি মাইনাস ডেল ডট এ প্রাইম। ইকুয়েশন দুটো একই ইকুয়েশন তাই না, দুটো ইকুয়েশন একই ইকুয়েশন, শুধু ভি এর পরিবর্তে ল্যামডা আছে, রো বাই এপসিলন জিরোর পরিবর্তে ডেল ডট এ প্রাইম রয়েছে। তাহলে এই ইকুয়েশনের সলিউশনটাকে যদি এই রকম ভাবে লেখা যায়, ওই ইকুয়েশনের সলিউশনটাকে কিভাবে লিখতে পারবো, রেডিলি লিখে দিতে পারি, জাস্ট রিপ্লেসিং রো বাই এপসিলন জিরো, এই রো বাই এপসিলন জিরোটাকে রিপ্লেস করবো বাই মাইনাস ডেল ডট এ প্রাইম, সেটা দিয়ে রিপ্লেস করে দিলি আমরা ল্যামডাটা কত এটা বলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তারপর আর কোনো কোশ্চেন ভেক্টর পটেনশিয়ালটা নিয়ে যেটা বললাম, কনসেপচুয়ালি জন্য যদি কোনো কোশ্চেন থাকে, কেন পটেনশিয়াল বলছি, কেন ভেক্টর পটেনশিয়াল বলছি, ভেক্টর পটেনশিয়ালের যে চয়েসটা সেটা ইউনিক নয়, যেমন ভাবে একটা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালের ডেফিনিশনটা ইউনিক নয়, সেটাকে আমরা আর্গু করলাম। ডেল ডট এটা জিরো হোক বা না হোক আমরা কিন্তু ডেল ডট এটাকে সবসময় জিরো করে ফেলতে পারি যদি এই ভেক্টর এর সাথে তোমার একটা স্কেলারের গ্রেডিয়েন্টকে যোগ করে ফেলা যায়।
ইলেকট্রোস্ট্যাটিক্সে ভেক্টর এক মিনিট, হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটিক্সে পোটেনশিয়ালটা তো একটা স্কেলার, এখানে কি হ্যাঁ হ্যাঁ পোটেনশিয়ালটা ভেক্টর? আমি একটু পরে জয়েন করেছিলাম। হ্যাঁ, সেটাই তো বললাম, সেই জন্যই তো ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বলছি। এই জন্যই তো ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বলছি। পোটেনশিয়াল বললেই আমাদের প্রথমে এর যে প্রপার্টিটা মাথায় আসে যে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু এখানে এই ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে পোটেনশিয়ালটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। পোটেনশিয়াল বলছি কোন সেন্সে, তার কারণ এই কোয়ান্টিটিটার স্পেস ডেরিভেটিভ করে আমরা ফিল্ডটাকে বের করতে পারছি আর কি। সেই জন্য এটাকে পোটেনশিয়াল হিসাবে বলা হচ্ছে। আচ্ছা, এই ল্যামডাটাকে কি পোটেনশিয়াল বলা যায়? না, ল্যামডাটাকে পোটেনশিয়াল বলবো না, রেদার তোমার গ্রেডিয়েন্ট যেটা, গ্রেডিয়েন্ট অফ ল্যামডা, ডেল ল্যামডা যেটা, সেটা হ্যাজ দি সেম ডাইমেনশন অফ ভেক্টর পোটেনশিয়াল। ডাইমেনশনালি যদি দেখো এখানে কিভাবে ডিফাইন করছো, a ইকুয়ালস টু a প্রাইম প্লাস ডেল ল্যামডা, কাজেই ডেল ল্যামডার ডাইমেনশনটা a বা a প্রাইমের সাথে সমান, সুতরাং ডেল ল্যামডাটাও ইজ সাম সর্ট অফ ভেক্টর পোটেনশিয়াল। ঠিক আছে, ল্যামডাটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটাকে পোটেনশিয়াল বলাটা ঠিক হবে না, এটা পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করছে না। ওকে, তো তাহলে দেখো আমরা জিনিসটা ক্লিয়ার হলো এখানে, যেটা বললাম যে ভেক্টর পোটেনশিয়ালটাকে ইন্ট্রোডিউস করলাম ডেল ডট বি ইকুয়ালস টু 0 এই আইডেন্টিটিটা থেকে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে যে ইকুইভ্যালেন্ট আইডেন্টিটিটা পেয়েছিলাম সেটা হচ্ছে ডেল ক্রস ই। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা কনজারভেটিভ ফিল্ড, ইরোটেশনাল ফিল্ড, কাজে ইলেকট্রিক ফিল্ডটাকে একটা পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট হিসেবে লেখা যায়। এখানে ম্যাগনেটোস্ট্যাটিক্সে আমরা একটা আইডেন্টিটি পেয়েছি যে ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইভারজেন্সলেস, ইট ইজ সলিনয়েডাল। কাজেই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটির কার্ল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, হুইচ ইজ কল্ড দি ভেক্টর পোটেনশিয়াল। এখন ন্যাচারালি ভেক্টর পোটেনশিয়ালের যে ফর্মটা লেখা হয়েছে, আমরা তো বললাম ভেক্টর পোটেনশিয়ালটা হচ্ছে এইরকম। তাহলে ডেল ক্রস এ যদি করি তাহলে নিশ্চয়ই আমরা বিটাকে বের করতে পারবো। এই এ সমান এইটা বলে দেওয়া রয়েছে, এই কথার অর্থ কি? এ সমান এইটা বলে দেওয়া রয়েছে মানে ভেক্টর পোটেনশিয়ালটাকে কারেন্ট ডেনসিটির সাথে রিলেট করা রয়েছে। কাজে ডেল ক্রস এ যদি ক্যালকুলেট করি, আমরা যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেই ম্যাগনেটিক ফিল্ডটা কারেন্ট ডেনসিটির সাথে রিলেটেড হবে। কোন ইকুয়েশনটা ম্যাগনেটিক ফিল্ডটাকে কারেন্ট ডেনসিটির সাথে রিলেট করে বলতে পারবে? কোন ইকুয়েশনটা, আমরা তো পড়ে এসেছি, কোন ইকুয়েশনটা ম্যাগনেটিক ফিল্ডকে এই কারেন্ট ডেনসিটির সাথে রিলেট করে? আসছে না, আরেকবার বলো। এক্স্যাক্টলি, বায়োসাভার্টস ল, রাইট। তাহলে আমরা যদি এই ডেফিনিশনটা ইউজ করি, a ইকুয়ালস টু দিস, এইটা যদি বলি, তাহলে এই এ ফিল্ডটার কার্ল ক্যালকুলেট করে আমরা বায়োসাভার্টস লটাকে রিপ্রোডিউস করতে পারবো। এখানে ঠিক সেই জিনিসটাই করা আছে। হ্যাঁ, ওই অ্যাজিউম দ্যাট a ইকুয়ালস টু দিস, ভেক্টর পোটেনশিয়ালটা যে এইরকম সেটা আমরা ধরে নিলাম, নিয়ে এবার এর কার্ল ক্যালকুলেট করে দেখো কি হয়। ডেল ক্রস এ ক্যালকুলেট করো, যদি ডেল ক্রস এ ক্যালকুলেট করো কি পাবে? ডেল ক্রস এ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, জাস্ট এর ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে, কিছুই করা হয়নি এরপর এছাড়া। তারপরের এক্সপ্রেশনটা কি করেছি সেটাও বুঝতে পেরেছো আগের দিনের ডিসকাশনটা থেকে। আগেই বলেছি যে আমরা যখন কার্ল নিচ্ছি বা ডাইভারজেন্স নিচ্ছি, বেসিক্যালি আমরা ফিল্ড পয়েন্টের অ্যারাউন্ডে অপারেশনটাকে এক্সিকিউট করছি। অন দি আদার হ্যান্ড এই ইন্টিগ্রেশনটা এক্সটেন্ডেড ওভার দি সোর্স ভলিউম। কাজেই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের অর্ডারটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারি, ইন্টারচেঞ্জ করতে পারি, এক্সচেঞ্জ নয় ইন্টারচেঞ্জ করতে পারি। আগে এই তোমার কার্লটাকে অপারেট করে তারপরে ইন্টিগ্রেশনটাকে করা যায়, এখানে সেটাই করা হয়েছে। এই জন্য ডেল ক্রস অপারেশনটাকে আগে করে নেওয়া হচ্ছে। ডেল ক্রস জে বাই আর, এইটাকে যদি ইভ্যালুয়েট করো কেমন ধরনের জিনিসটা, ডেল ক্রস ফাই এ, ফাই ইকুয়ালস টু 1 বাই আর, আর এ ভেক্টরটা হচ্ছে জে এর সাথে সমান। তাহলে কি হবে? ফাই ডেল ক্রস এ প্লাস ডেল ফাই ক্রস এ 1 বাই আর ডেল ক্রস জে প্লাস ডেল অফ 1 বাই আর ক্রস জে। এবার আমরা আগে এক্সপ্লেন করেছি, আর্গু করেছি যে ডেল ক্রস জে এই কোয়ান্টিটিটা 0 হবে, ডেল ক্রস জে এই কোয়ান্টিটিটা 0 হবে, তার কারণ যেটা কি ফাংশন অফ ফিল্ড, ফাংশন অফ সোর্স কোঅর্ডিনেট, ডেল ক্রস যেটা 0।
এবার এইটাকে ইভ্যালুয়েট করো, ডেল অফ 1/r ক্রস জে। ডেল অফ 1/r করলে কত পাওয়া যায়? ডেল অফ 1/r করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাইনাস মাইনাস আর ক্যাপ বাই আর স্কোয়ার, মাইনাস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এবার এই ক্রস প্রোডাক্টের অর্ডারটাকে যদি ইন্টারচেঞ্জ করে নাও তাহলে মাইনাস সাইনটা অ্যাবজর্ব হয়ে যাবে, অ্যান্ড ইউ উইল বি রিডিউস টু হোয়াট ইজ নোন এজ বায়োসাভার্স ল। এরকম ভাবে তাহলে বায়োসাভার্স লটাতে চলে আসতে পারবে। ভেক্টর পটেনশিয়ালের এই ফর্মটা নিয়ে আমরা বায়োসাভার্স লটাকে রিপ্রোডিউস করতে পারি। ওকে, একটা প্রবলেম দেখো, এটা গ্রিফিথস থেকেই নেওয়া। So that magnetic vector potential corresponding to a uniform magnetic field can be written as this. ধরো কোন একটা রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, তাহলে করেসপন্ডিং ভেক্টর পটেনশিয়ালটাকে আমরা এই এক্সপ্রেশনটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। একটা রিজিয়ন যেখানে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালটা ইউনিফর্ম, এই ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, তাহলে ভেক্টর পটেনশিয়ালটাকে এই ইকুয়েশনটা দিয়ে লিখে ফেলা যায়, A ইকুয়ালস টু মাইনাস হাফ ইন্টু আর ক্রস বি। এটা দেখাতে পারি আমরা কিভাবে? কিছুই নয়, যদি এটা ভেক্টর পটেনশিয়াল হয় তাহলে সেই ভেক্টর পটেনশিয়ালের কার্ল নিলে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, ডেল ক্রস এ ইকুয়ালস টু বি হচ্ছে কিনা সেইটা দেখাতে হবে। ডেল ক্রস এ ইকুয়ালস টু বি এটা হচ্ছে কিনা সেটা দেখাতে হবে। ইন অ্যাডিশন এটাও দেখাতে পারো, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়। আর ডেল ডট এ ইকুয়ালস টু 0 হতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। এটা চাইলে দেখাতে পারো, না দেখালেও হবে। এখানে যদিও দুটোই দেখানো রয়েছে আর কি। ডেল ডট এ ইকুয়ালস টু 0 দেখাতে গেলে বেসিক্যালি ডেল ডট আর ক্রস বি ইকুয়ালস টু 0 দেখাতে হবে। আর ক্রস বিটা কি ইভ্যালুয়েট করে নেওয়া হয়েছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এক্স ওয়াই জেড, আর বি এর কম্পোনেন্ট গুলো ধরো বি1 বি2 বি3। যেহেতু বিটা ইউনিফর্ম, কাজেই বি1 বি2 বি3 এই ম্যাগনিটিউড গুলো কনস্ট্যান্ট। বিটা ইউনিফর্ম বলা আছে করেসপন্ডিং টু এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এটা লেখা হয়নি না, করেসপন্ডিং টু এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটাকে কিন্তু ইউনিফর্ম হতে হবে, তবেই এইরকম ভাবে লেখা যাবে। বি1 বি2 বি3 এইগুলো কনস্ট্যান্ট। এবার আর ক্রস বি বের করে ফেলেছো, ডেল ডট এ যদি ক্যালকুলেট করো মাইনাস হাফ অফ ডেল ডট আর ক্রস বি। ডেল ডট আর ক্রস বি মানে ডেল ডেল এক্স অফ দিস কোয়ান্টিটি, ডেল ডেল ওয়াই অফ দিস কোয়ান্টিটি, এন্ড ডেল ডেল জেড অফ দিস কোয়ান্টিটি। যদি ইভ্যালুয়েট করে দেখো দেখতে পাবে এটা 0 হচ্ছে। মোর ইম্পর্টেন্ট টু শো যে ডেল ক্রস এ ইকুয়ালস টু বি। ডেল ক্রস এ ইকুয়ালস টু বি দেখাতে গেলে কি করতে হবে, ডেল ক্রস আর ক্রস বি করতে হবে। আর ক্রস বি তো অলরেডি ক্যালকুলেট করেছি, এবার ডেল ক্রস ক্যালকুলেট করে দেখো। ডেল ক্রস ক্যালকুলেট করছি যখন, সেকেন্ড রোতে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর পরেরটাতে তোমার ওই আর ক্রস বি এর কম্পোনেন্ট গুলো নিয়ে যদি ইভ্যালুয়েট করে দেখো দেখতে পাবে বি এক্সপ্রেশনটা বি এর সাথে সমান। এই ডেরিভেটিভটা যখন করবে করার সময় মাথায় রাখতে হবে বি1 বি2 বি3 এগুলো সব কনস্ট্যান্ট, বিকজ the magnetic field is uniform. Okay, next calculation of magnetic vector potential. আমরা ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালটাকে কিভাবে বের করতে পারি বিভিন্ন রকম কেসে সেটা দেখাবো। বেসিক্যালি উই হ্যাভ দিস ডেফিনিশন অফ দি ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল, যে a equals to minus j deta prime by r into mu 0 by 4 pi, বা তোমার k ds prime by r mu 0 by 4 pi, বা idl prime by r integration multiplied by mu 0 by 4 pi, ডিপেন্ডিং অন কারেন্ট আমাদের ভলিউম ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল বা লাইন ইন্টিগ্রাল কি ইভ্যালুয়েট করতে হবে। তো এখানে দুটো অ্যাপ্লিকেশন রয়েছে। প্রথমটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল ডিউ টু স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। একটা স্ট্রেট লং ওয়্যার রয়েছে, সেই স্ট্রেট ওয়্যারটার জন্য কোনো পয়েন্টে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালটা কত হয় এটা আমরা বের করতে পারি। তাহলে বুঝতে পারছি এটা লাইন কারেন্ট, তাহলে আমাদের এই ডেফিনিশনটা ইউজ করতে হবে। এই ডেফিনিশনটা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের এই ওয়্যারটার উপর একটা এলিমেন্টারি লেন্থ ধরে নিতে হবে। এখানে ঠিক সেই জিনিসটাই করা হয়েছে, এরকম ভাবে একটা লং ওয়্যার, সেই ওয়্যারটা থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে আমরা ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালটা বের করতে চাইছি। এটা করতে গিয়ে আমরা এই ওয়্যারটা থেকে সাম এল ডিস্টেন্স দূরে একটা এলিমেন্টারি লেন্থ ডিএল প্রাইম নিলাম। এই এলিমেন্টারি লেন্থ থেকে এই ফিল্ড পয়েন্টটা কতটা দূরে রয়েছে, সাম আর দূরে রয়েছে, যেখানে আর ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার। এইটা তোমার ডেফিনিশন, ডিএ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, ডিএ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, ডিএ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই
I dl prime by root over of l square plus r square হয়েছে। জাস্ট এই ডেফিনিশনটা এটা বসিয়ে দাও, দিয়ে এবার এটাকে ইন্টিগ্রেট করো। এখানে ভেরিয়েবল কোনটা বুঝতে পারছো, ডিএল প্রাইম আর এল প্রাইমের মধ্যে একটা কনফিউশন হয়েছে, এইটা এল নয়, এটা এল প্রাইম বলো, এটাকে এল প্রাইম বলো, হ্যাঁ এল প্রাইম বলো। তবে এটা ভেরিয়েবল বলে বোঝাবে আর কি। আরটা কিন্তু এই ইন্টিগ্রালের ভেরিয়েবল নয়, এই ইন্টিগ্রালের ভেরিয়েবলটা হচ্ছে এল। আমরা এই ভেক্টর ইন্টিগ্রালটাকে একটু রিরাইট করছি কিরকম ভাবে, ধরো এই কারেন্টটা যেদিকে ফ্লো করছে সেইটা হচ্ছে জেড ডিরেকশন, তাহলে ডিএল ভেক্টরটা জেড ডিরেকশনে রয়েছে, ডিএল প্রাইমটাকে লিখতে পারি জেড ক্যাপ ইন্টু ডিএল, এটা আলাদা করে নেওয়া হয়েছে। আর এই ইন্টিগ্রালটাকে দেখো ইভ্যালুয়েট করে, তোমরা জানো এটা খুব স্ট্যান্ডার্ড একটা ইন্টিগ্রাল, এটাকে ইভ্যালুয়েট করলে এইরকম ভাবে জিনিসটাকে লেখা যায় আর কি। and that's how we can calculate the magnetic vector potential, কারেন্টটা যেই ডিরেকশনে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালটাও সেই ডিরেকশনেই থাকবে। এবার এইটা নিয়ে আরেকটু স্টাডি করা যায়। ধরো আমি একটা ওয়্যার নিয়েছি যার লেন্থটা হচ্ছে 2L, একটা ওয়্যার নিয়েছি যার লেন্থটা হচ্ছে 2L, আর আমরা এই যে পয়েন্টে ক্যালকুলেশনটা করতে চাইছি সেই পয়েন্টটা তোমার এই পয়েন্টটা থেকে ওয়্যারের যে শর্টেজ ডিস্টেন্স সেটা তোমার বেসিক্যালি ওয়্যারের মিড পয়েন্ট আর কি, ওয়্যারটার মিড পয়েন্ট। তাহলে L1 বা L2 এগুলো ক্যাপিটাল এল এর সাথে সমান, তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি রিরাইট করি L1 L2 কে রিপ্লেস করবো বাই ক্যাপিটাল এল দিয়ে এরকম ভাবে লিখতে পারবো। এবার ধরো যে ওয়্যারের লেন্থটা খুব বড়, মাছ লার্জার অ্যাজ কম্পেয়ার টু স্মল আর, বা সোজা কথা একটা ভেরি লং ওয়্যার রয়েছে, তার জন্য ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ভেরি নিয়ার দি ওয়্যার কত হবে সেটাকে যদি বের করতে চাই, এল যদি আর এর থেকে খুব বড় হয়, তাহলে এখানে আমরা একটা সিম্পলিফিকেশন করতে পারি। এই এক্সপ্রেশন থেকে এলটাকে যদি কমন নিয়ে নিই, লগারিদমের ভিতরে যে দুটো টার্ম দেখতে পাচ্ছ নিউমারেটর ডিনোমিনেটর থেকে আমরা এলটাকে কমন নিতে পারি, নিয়ে এরকম ভাবে লিখতে পারি। এই জিনিসটাকে আবার বাইনোমিয়াল এক্সপ্যানশনের টার্মে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো, 1 প্লাস 1, এটা এটা যেটা ছিল সেটা তো থাকবেই, এবার এটাকে কিভাবে লিখতে পারো 1 প্লাস এক্স কে কিভাবে লিখতে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ, এটাকে কত লেখা যায় 1 প্লাস হাফ ইন্টু এক্স, যেখানে এক্সটা হচ্ছে আর স্কোয়ার বাই এল স্কোয়ার। একইভাবে ডিনোমিনেটরেও ঠিক সেই অপারেশনটা করো, করলে এইরকম হবে 1 যেগুলো বাদ নিচে 1 বাদ চলে যাবে, দিয়ে এটাকে সিম্পলিফাই করো আর কি, নিজেদের হাতে করো, করলে এরকম একটা কিছু ভ্যালু পাবে। আরো ফার্দার প্রসিড করলে এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে আর কি। হ্যাঁ, একটা ভেরি লং ওয়্যারের জন্য, খুব লম্বা একটা ওয়্যারের জন্য এই ওয়্যারের আশেপাশে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালের এক্সপ্রেশনটা হচ্ছে এইটা। এবার দেখো এই এক্সপ্রেশনটা অ্যাকিউরেট, আমরা যদি এটাকে লং ওয়্যার বলি তো বলে এসেছি, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কত এক্সপেক্ট করব, ম্যাগনেটিক ফিল্ডটা এক্সপেক্ট করব μ0I/2πr। আমরা দেখে এসেছি যে ইনফাইনাইটলি লং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা হয় μ0I/2πr। এটা তো তোমার একটা ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন, যে এল ভ্যালুটা আর এর থেকে অনেক বড়, তাহলে এটাকে তুমি ইনফাইনাইটলি লং ওয়্যার হিসেবেই ট্রিট করতে পারো। তাহলে এই ভেক্টর পটেনশিয়ালের জন্য যদি কার্লটা ক্যালকুলেট করো করে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাও, দেখবে যে সেম এক্সপ্রেশন পাচ্ছ। যখন কার্ল অফ এ বের করছো এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে করতে হবে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কার্লের ডেফিনিশন কি, আর ক্যাপ আর থিটা ক্যাপ জেড ক্যাপ, ডেল ডেল আর ডেল ডেল থিটা ডেল ডেল জেড। এবার দেখো এই কম্পোনেন্ট গুলো কি রয়েছে, আর কম্পোনেন্ট কিছু নেই, থিটা কম্পোনেন্ট কিছু নেই, শুধু জেড কম্পোনেন্ট রয়েছে, সেটা কি বসিয়ে দাও, দিয়ে যদি ইভ্যালুয়েট করো দেখতে পাবে এটা হচ্ছে μ0I/2πr ইন্টু থিটা ক্যাপ। অর্থাৎ as expected magnetic field will be tangentially directed, এরকম ট্যানজেনশিয়াল ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো যার এক্সপ্রেশনটা μ0I/2πr হবে। এরকম ভাবে তাহলে আমরা প্রবলেমটাকে স্টাডি করতে পারি আর কি। বলো এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে। স্যার এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটটা চুজ করা হলো কেন? তার কারণ, তার কারণটা খুব পরিষ্কার, যে আমরা একটা স্ট্রেট ওয়্যার নিয়েছি, একটা স্ট্রেট ওয়্যার নিয়েছি, সেই স্ট্রেট ওয়্যারটাকে আমরা একটা সিলিন্ডারের অ্যাক্সিস বরাবর প্লেস করতে পারি, ও সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিয়াল ঠিক সিমেট্রি আছে ঠিক রয়েছে, আছে। সেই জন্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে জিনিসটাকে ইভ্যালুয়েট করা হলো। তুমি ইলাবোরেটিভ মেথড করতেই পারো, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড করতেই পারো, কিন্তু তোমাকে তাতে করে অ্যালজেব্রিক্যালি অনেকটা প্রসিড করতে হবে। ঠিক আছে। আর স্যার এখন হ্যাঁ বলো।
হ্যাঁ স্যার, আপনি যে এর আগে যে অঙ্কটা করালেন না, a ভেক্টর ইকুয়ালস টু মাইনাস হাফ অফ r ক্রস b, এই হ্যাঁ অঙ্কটাতে হ্যাঁ মানে এই বি ভেক্টরটাকে যে কোনো একটা ডিরেকশন বরাবরই তুমি ধরে নিতে পারি, মানে এক্স ওয়াই জেড এর ডিরেকশন বা না, সেইটাও মানে ধরতে পারো, সেটাও ধরতে পারো, সেটাও ধরতে পারো, ধরতেই পারো, আচ্ছা ধরতেই পারো, আচ্ছা ধরতেই পারো, সেটাও গুড, গুড আইডিয়া, গুড আইডিয়া, ধরতেই পারো। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলেছো তো, কাজেই সেটা আমরা যে কোনো একটা ফিক্সড ডিরেকশনে ধরতে পারি আর কি। এবার প্রশ্নটা হচ্ছে সেই ফিক্সড ডিরেকশনটা কিরকম নেবে। সেটা তোমার চয়েস, মানে যে কোনো ডিরেকশনই নিতে পারো আর কি। আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ কোনো বুঝে ডিরেকশনই নিতে গেছি। পারো, ঠিকই, ভালো ভালো আইডিয়া। আমি ভেবে দেখিনি এরকম ভাবে, নিয়ে করে দেখতে পারো। ধরো বি ইকালস টু বি ইন্টু কে ক্যাপ, হ্যাঁ হুম ধরে নাও বি ইকালস টু বি ইন্টু কে ক্যাপ, যেখানে বিটা কনস্ট্যান্ট। নাও ইউ ক্যালকুলেট, এক্সপ্রেশনটা একই রকম, মানে এটা একই রকম হবে, আউটকামটা একই হবে। হ্যাঁ দেখতেই পাচ্ছ যে আচ্ছা যদি তোমার বেসিক্যালি বি ওয়ান আর বি টুটাকে জিরো বলছো, তাই না? হ্যাঁ বি হ্যাঁ ওয়ান আর বি টুটাকে জিরো বলছো, তাহলে হুম তোমার তো বি থ্রি ইন্টু কে ক্যাপ, এটাই এক্সপেক্টেড আর কি। হ্যাঁ আর ঠিক আছে। এটা তো তোমার আইডেন্টিক্যালি জিরো, ডেল ডট এটা জিরোই হবে, হবে সেটা হবে। তারপর আর কোনো কোয়েশ্চেন? এটা নিজের হাতে করো আর কি, ম্যাথামেটিক্সটা। এটা ওই বি ঘোষের বইটাতে করে দেওয়া হয়েছে দেখি। ঠিক আছে, পরের যে প্রবলেমটা সেটা ডিসকাস করা যাক। ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ডিউ টু এ লং সলিনয়েড। একটা লম্বা সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালটা কেমন হয় সেটা দেখো। এটা কিন্তু জাস্ট ওই রকম ভাবে ইন্টিগ্রেশনটা না করলেও হবে আর কি। ইনফ্যাক্ট সেটা আর একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, করে দেখা হয়নি কখনো। আমরা এটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করব, এবং সেটা বেশ সুন্দর একটা অ্যাপ্রোচ, খুব ম্যাথামেটিক্যাল কমপ্লেক্সিটি নেই। বিকজ এখানে একটা সিমেট্রি রয়েছে। একটা সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, আর সলিনয়েডটার বাইরে ম্যাগনেটিক ফিল্ডটা জিরো। মনে করতে পারছো, যদি আমরা একটা লং সলিনয়েডের কথা বলি, একটা লং সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড থাকে, যে ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, যার ভ্যালুটা কি হয় মাইনাস, যার ভ্যালুটা হয় মিউ জিরো এনআই ইন্টু জেড ক্যাপ, রাইট? মিউ জিরো এনআই ইন্টু জেড ক্যাপ, একটা সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন হচ্ছে এইটা, মিউ জিরো এনআই ইন্টু জেড ক্যাপ, যেখানে স্মল এনটা নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, আর আইটা হচ্ছে কারেন্ট থ্রু দি সলিনয়েড, আর আউটসাইড দি সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড ইজ জিরো। এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা ভেক্টর পোটেনশিয়ালটাকে বের করে ফেলতে পারি। দেখো, এ যদি ভেক্টর পোটেনশিয়াল হয়, বাই ডেফিনিশন বি ইকুয়ালস টু ডেল ক্রস এ, বি ইকুয়ালস টু ডেল ক্রস এ, অন আইদার সাইড আমরা সারফেস ইন্টিগ্রাল নিলাম। দুদিকে যদি সারফেস ইন্টিগ্রাল নাও, ইউ উইল হ্যাভ ডেল ক্রস এ ডট ডিএস ইকুয়াল টু বি ডট ডিএস। এবার লেফট সাইডে যে সারফেস ইন্টিগ্রালটা রয়েছে সেটাকে আমরা লাইন ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি বাই ইউজিং স্টোকস থিওরেম। ডেল ক্রস এ ডট ডিএস এইটাকে লিখে ফেলতে পারি অ্যাজ লাইন ইন্টিগ্রাল ক্লোজ লুপ ইন্টিগ্রাল এ ডট ডিএল। তাহলে এ ডট ডিএল লাইন ইন্টিগ্রালটা এই বি ডট ডিএস এই সারফেস ইন্টিগ্রালটার সাথে সমান হয়েছে। এটা কিন্তু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল নয়, যদি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল হতো তাহলে এই জিনিসটা জিরো হয়ে যেত। এটা কিন্তু তোমার বেসিক্যালি একটা ওপেন সারফেস। ধরো একটা খাতার পাতা নিয়েছো, সেই খাতার পাতায় সেই খাতার উপর তুমি একটা সার্কেল ড্র করলে, এই সার্কেলের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি বরাবর এই লাইন ইন্টিগ্রালটি ইভ্যালুয়েট করছো, আর এই সার্কেলটার যে এরিয়া, সেই এরিয়াটা বুঝতেই পারছো এটা কি ওপেন সারফেস, এই এরিয়ার মধ্যে দিয়ে ফ্লাক্সটা কত হয় সেইটাকে বের করছো। এই ভেক্টর পটেনশিয়াল এ এর ক্লোজ লুপ লাইন ইন্টিগ্রালটা ওই ওপেন সারফেসটার মধ্যে দিয়ে যে ফ্লাক্স হয় সেই ফ্লাক্সটার সাথে সমান। এইটাকে কাজে লাগিয়ে আমরা বের করে ফেলতে পারি ভেক্টর পটেনশিয়ালের ভ্যালুটা সলিনয়েডের ভিতরে কত আর সলিনয়েডের বাইরে কত। প্রথমে সলিনয়েডের ভিতরে কত এইটাকে বের করা যাক। সেইটা বের করতে গেলে আমরা একটা সার্কুলার লুপের কথা ভাববো, যার রেডিয়াসটা আর, হুইচ ইজ লেস দেন দি রেডিয়াস অফ দি সলিনয়েড। হ্যাঁ, আমরা একটা সার্কুলার লুপের কথা ভাবছি যার রেডিয়াসটা সলিনয়েডের যে রেডিয়াস তার থেকে কম। The center of the loop, of course, will lie on the axis of the solenoid. এই যে লুপটার কথা ভাবছি, সেই লুপটা সলিনয়েডের লুপের যে সেন্টার, সেই সেন্টারটা সলিনয়েডের অ্যাক্সিসের উপরে থাকবে। তাহলে ইনসাইড দি সলিনয়েড যদি আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, কি পাবো? a ডট ডিএল ইকুয়াল টু b ডট ডিএস। b ডট ডিএস, এই যে সার্কুলার সারফেসটা নিয়েছো, এই সার্কুলার সারফেসটা তো r থিটা প্লেনে রয়েছে, তাহলে পারপেন্ডিকুলার এটা কি হবে, ডিরেকশনটা কি হবে, সারফেসের ডিরেকশনটা জেড ক্যাপ হবে। আর ইনসাইড দি সলিনয়েড বিটা কি জেড ক্যাপ বরাবর আছে, তাহলে মিউ জিরো এনআই জেড ক্যাপ ইনটু জেড ক্যাপ ডিএস,
এইটাকে যদি ইভ্যালুয়েট করো দেখতে পাবে এর মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা সেটা কি পাই আর স্কয়ার ইনটু বি। জিনিসটা খুব সিম্পল না, ইনসাইড দি সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড ইজ ইউনিফর্ম, তাহলে একটা সার্কুলার এরিয়ার মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স যাবে, সেই এরিয়া মাল্টিপ্লাইড বাই দি ফিল্ড পাই আর স্কয়ার ইনটু বি। এ ডট ডিএল টাকে তাহলে পাই আর স্কয়ার বি এর সাথে সমান করতে পারলাম। নাও লেট আস কনসিডার সাম সিমেট্রি। From symmetry we observe the vector potential A is uniform in magnitude and tangentially directed to every point on the loop. এটা ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট এবং এটা ট্যানজেনশিয়ালি ডিরেক্টেড। তাহলে এ ডট ডিএল এই লাইন ইন্টিগ্রালটাকে যদি ইভ্যালুয়েট করো কি পাবে, এ ইনটু 2 পাই আর। আর রেডিয়াসের সার্কুলার পাথের উপর যদি লাইন ইন্টিগ্রাল ক্যালকুলেট করো তাহলে এ ডট ডিএলটা এ ইনটু 2 পাই আর হবে। আর তোমার সেইটা কিসের সাথে সমান, পাই আর স্কয়ার ইনটু বি। পাই আর স্কয়ারটা যেমন ছিল রইলো, বি এর এক্সপ্রেশনটা মিউ জিরো ইনটু এন আই এটা বসিয়ে দাও, দিয়ে এটাকে ইভ্যালুয়েট করো টু অবটেন এ ইকুয়ালস টু মিউ নট এন আই বাই 2 ইনটু আর। এবার বললাম তো এটা থিটা ক্যাপ বরাবর ট্যানজেনশিয়ালি ডিরেক্টেড, কাজেই এ ডিরেকশনটা থিটা ক্যাপ বরাবর হবে। ক্যালকুলেট করে দেখো, চেক করে দেখো যে তুমি ম্যাগনেটিক ফিল্ডটাকে রিপ্রোডিউস করতে পারছো কিনা। দ্যাট ইজ ইউ স্টার্ট উইথ দি ডেফিনিশন অফ এ। হ্যাঁ, এখানে যে এ ডেফিনিশনটা রয়েছে এই ডেফিনিশনটা নিয়ে শুরু করো। ডেল ক্রস এ ক্যালকুলেট করে দেখাও যে সত্যি এটা মিউ নট এনআই ইনটু জেড ক্যাপ তার সাথে সমান হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড যেটা এক্সপেক্টেড তার সাথে জিনিসটা সমান হচ্ছে। ওকে, বি ইকুয়ালস টু ডেল ক্রস এ, আগের মতো এটাও সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ক্যালকুলেট করো, করে দেখাও যে তোমার অ্যাজ এক্সপেক্টেড তোমার এই মিউ নট এনআই ইনটু জেড ক্যাপ এটার সাথে সমান। এবার আউটসাইড দি সলিনয়েড যদি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই একই রকম এক্সপ্রেশন বসাবো, কিন্তু মাথায় রাখবো একই রকম ভাবে একটা সার্কুলার লুপের কথা ভাববো, যে সার্কুলার লুপটা রেডিয়াসটা সলিনয়েডের রেডিয়াসের থেকে বড় আর সেন্টারটা সলিনয়েডের অ্যাক্সিসের উপরেই লাই করে। তাহলে সেখানে যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয় এ ডট ডিএল, এটাকে যদি অ্যাপ্লাই করি কি পাবো বলতো, এটাকে অ্যাপ্লাই করলে কি হবে, পাই এ স্কয়ার ইনটু বি হবে। তার কারণ আমরা আর রেডিয়াসের লুপের কথা কনসিডার করলেও ফ্লাক্সটা কিন্তু তোমার এই সলিনয়েডের যে রেডিয়াস সেই এরিয়াটুকুর মধ্য দিয়ে পাস করবে। সলিনয়েডের যে রেডিয়াস তার করেসপন্ডিং যে এরিয়াটা তার মধ্যে দিয়ে পাস করবে, পাই এ স্কয়ার ইনটু বি এটাই হচ্ছে ফ্লাক্স। তার বাইরে তো ম্যাগনেটিক ফিল্ডটা জিরো। আমরা দুটো সার্কেলের কথা ভাবছি, একটা রেডিয়াস এ আর একটা রেডিয়াস আর। এই যে অ্যানিউলার স্পেস বিটুইন দি রেডিয়াই আর এন্ড এ, এটা কি তোমার সলিনয়েডের বাইরের রিজিয়নকে বোঝাচ্ছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড জিরো, তার মধ্যে কোনো ফ্লাক্স নেই। তাহলে ফ্লাক্সটা শুধুমাত্র পাই এ স্কয়ার এই এরিয়াটুকুর মধ্য দিয়েই রয়েছে। তাহলে ফ্লাক্সের ভ্যালুটা হবে পাই এ স্কয়ার ইনটু বি। বি এর এক্সপ্রেশনটা আমরা অলরেডি জানি, সেটাকে ইউজ করলাম। আগের মতো একই যুক্তি কাজে লাগালাম যে এটা ট্যানজেনশিয়ালি ডিরেক্টেড ইউনিফর্ম ইন ম্যাগনিটিউড, তাহলে এ ডট ডিএলটাকে লিখে ফেলতে পারি অ্যাজ এ ইনটু 2 পাই আর। Thus we obtain the expression for the vector potential as this: A equals to mu naught ni square by 2r into theta cap. So the magnetic field outside the solenoid is zero. এটা তুমি ক্যালকুলেট করে দেখতে পারো। এর এক্সপ্রেশন যদি এইটা হয়, একই রকম ভাবে ডেল ক্রস বি ক্যালকুলেট করো। এখানে তোমার মিউ নট এনআই স্কয়ার বাই 2r, এটাকে যদি বসাও, হ্যাঁ ঠিকই তো, ঠিকই এটা এখানে যদি তুমি এটা বসাও তাহলে দেখতে পাবে যে জিনিসটা জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা জিরো হচ্ছে। ক্যালকুলেট করে দেখো, এটা এটা জিরোই হবে আর কি। স্যার ওখানে আর একটা আর হওয়ার কথা না? কোথায় বলো তো, সেটাই একটু গন্ডগোল লাগছে, কোন হ্যাঁ জায়গাটা হ্যাঁ, ওই আর থিটা ক্যাপে যে কম্পোনেন্টটা আছে মিউ নট এনআই বাই 2r, ওখানে h2 দিয়ে গুণ হয় না? মানে ওটাতে না, যেখানে গুণটা করেছেন কার এই ক্লাসে। এইটা এইটা না হ্যাঁ এখানটা, হ্যাঁ হ্যাঁ, ওখানটায়, হ্যাঁ এইখানটা এটা কি হয় বলো হ্যাঁ, তো, এটা কি হয় বলো এটা তো, এটা আর আর একটা আর স্কয়ার দিয়ে হবে না, হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ। সেটা আর স্কয়ার হবে, রাইট। আমার ওই জায়গাটাতেই কনফিউশন আসছিল, পরের এটাকে এক্সপ্লেন করতে পারছিলাম না। এবার ঠিক আছে না, হুম হুম। এবার ঠিক আছে, এইটা এইটা আর স্কয়ার হবে। এবার তাহলে দেখো তুমি এই যদি এইটার জন্য ক্যালকুলেট করো, এটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এই কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে, রাইট। যদি এর এক্সপ্রেশন এইটা হয়, তুমি যখন এর জন্য কার্ল ক্যালকুলেট করবে, কার্ল ক্যালকুলেট করতে গেলে থিটা ক্যাপ কম্পোনেন্টটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করে তো বসাতে হবে।
এই থিটা ক্যাপ কম্পোনেন্টটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করলে বসালে কত হয়, মিউ নট এনআই স্কোয়ার বাই 2। তাহলে তার ডেল ডেল আর নিলে ন্যাচারালি জিনিসটা 0 হয়ে যাবে। এইটার করেসপন্ডিং তোমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করে দেখো, দেখতে পাবে যে জিনিসটা 0 হচ্ছে। এখানটা একটা আর দিয়ে মাল্টিপ্লাইড হবে, ঠিকই বলেছো। বলো, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো এখানে। আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নেক্সট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করা যাক। ক্যালকুলেট করবো না আমরা এখানে, জিনিসটাকে জাস্ট ইন্ট্রোডিউস করবো আর কি। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডেফিনিশন হচ্ছে এইটা, কারেন্ট ইনটু এরিয়া অফ দি লুপ। কারেন্ট ইনটু এরিয়া অফ দি লুপ। হ্যাঁ, এটাকে এইরকম ভাবে ডিফাইন করা হয়। এম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এম ইজ ডিফাইন্ড অ্যাজ হাফ ইনটু আই r cross dr. এটাই হচ্ছে definition of the magnetic dipole moment. Magnetic dipole moment of a current carrying loop is defined as the product of current and the area vector of the loop. খেয়াল করে দেখো, হাফ ইনটু r cross dr এই জিনিসটাকে যদি ক্যালকুলেট করো ফার্দার, এটা কি পাবে? এটা বেসিক্যালি পাবে i ইনটু আলফা, যেখানে আলফার ভ্যালুটা তোমার হাফ ইনটু r cross dr। হাফ ইনটু r cross dr এটা বেসিক্যালি এরিয়া অফ দি লুপকে রিপ্রেজেন্ট করে। তাহলে কোন একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য ম্যাগনেটিক মোমেন্টের এক্সপ্রেশন হচ্ছে কারেন্ট ইনটু লুপ এরিয়া। যদি আমরা একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের কথা কনসিডার করি যার রেডিয়াসটা a, তার জন্য ম্যাগনেটিক মোমেন্টটা হবে i ইনটু পাই স্কয়ার ইনটু n ক্যাপ, যেখানে n ক্যাপটা হচ্ছে ডিরেকশন পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দি লুপ। লুপটা যে প্লেনে রয়েছে তার সাথে পারপেন্ডিকুলার। সেটা আপওয়ার্ড হবে কি ডাউনওয়ার্ড হবে এটা ডিপেন্ড করছে কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশন কি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। খুব ক্লিয়ারলি বুঝতে পারছো, যদি কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্টটা আপওয়ার্ড ডিরেকশনে থাকবে। অন দি আদার হ্যান্ড, যদি কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্টটা ডাউনওয়ার্ড হবে। এটাই হচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ এ কারেন্ট ক্যারিং লুপ। যে কোনো কারেন্ট ক্যারিং লুপের একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে, যেটা কিনা কারেন্ট ইনটু এরিয়া অফ দি লুপ তার সাথে সমান। এই আইডিয়াটার উপর বেশ করে একটা প্রবলেম, এর কিছুটা পার্ট হয়তো তোমরা এইচএস লেভেলে করেও থাকতে পারো। প্রবলেমটা এইরকম, কিছুটা পার্ট আইডিয়াটা গ্রিফিথস থেকে নেওয়া। The electron in the first Bohr orbit in hydrogen atom is rotating with an angular speed omega. ধরো তোমার হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট যে বোর অরবিট, সেখানে ইলেকট্রনটা এই ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করছে। তাহলে এই এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড হবে এট দি সেন্টার। আর ডিটারমাইন দি ম্যাগনেটিক ফিল্ড and the magnetic moment associated. এটা একটা কারেন্ট ক্যারিং লুপের সাথে সমান। ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, সেটা একটা সার্কুলার পাথে পিরিয়ডিক্যালি রোটেট করছে। তার মানে কি, একটা কারেন্ট, একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করছে। এই ইলেকট্রনের যে অরবিট, সেই ইলেকট্রনের অরবিটটাকে আমরা একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ হিসাবে ভাবতে পারি। তাহলে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে বা ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, এইগুলো ক্যালকুলেট করে ফেলা যায়। সেটাই ক্যালকুলেট করতে বলা হয়েছে। আর তারপর যদি অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইলেকট্রনের এল হয়, ইলেকট্রনটা যেহেতু অ্যাঙ্গুলার মোশন পারফর্ম করছে, তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, সেটা যদি এল হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্টটাকে এই এল এর টার্মে রিপ্রেজেন্ট করতে বলা আছে। ফার্দার যদি এল এর ভ্যালুটা এইচ ইনটু এইচ বাই 2 পাই ধরি, তাহলে এই ম্যাগনেটিক মোমেন্টের ম্যাগনিটিউডটা কত হবে সেটা বের করতে বলা হয়েছে। কেমন? প্রবলেমটা এইরকম। কারেন্টটাকে আগে বের করা যাক। আমি আগেই বললাম যে ইলেকট্রনের পাথটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট কারেন্ট ক্যারিং লুপ হিসেবে ভাবতে পারি। ইলেকট্রন পাথটা ইকুইভ্যালেন্ট টু সাম কারেন্ট ক্যারিং লুপ। করেসপন্ডিং কারেন্টটা কত? করেসপন্ডিং কারেন্টটা হচ্ছে ই বাই টি, ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই পিরিয়ড অফ রিভলিউশন, তাই তো? ইলেকট্রনের চার্জ ওই পিরিয়ড অফ রিভলিউশন, টাইম পিরিয়ডটাকে লিখতে পারি ফার্দার as 2 পাই বাই ওমেগা। তাহলে কারেন্টের এক্সপ্রেশনটা দাঁড়ায় ই ওমেগা বাই 2 পাই। ইলেকট্রনের যে অরবিট, সেই ইলেকট্রন অরবিটটা ইজ ইকুইভ্যালেন্ট টু এ কারেন্ট ক্যারিং লুপ, যার কারেন্টটা কিনা ই ওমেগা বাই 2 পাই এর সাথে সমান। আমরা জানি যে একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস কত হয়। দেখেছিলাম, যদি কোনো একটা লুপের রেডিয়াস এ হয়,
যেখানে কারেন্ট যদি I হয় তাহলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা হবে মিউ নট I বাই 2a। এখানে তোমার ফার্স্ট যে বোর অরবিট তার রেডিয়াসটা a0 বলে দেওয়া রয়েছে। ন্যাচারালি ম্যাগনেটিক ফিল্ড এট দি পজিশন অফ নিউক্লিয়াস উইল বি মিউ নট I বাই 2a0। I এর ভ্যালুটা বসিয়ে দাও, দিয়ে দেখো বিটাকে as mu naught e omega by 4 pi epsilon 4 pi a0. This is the expression for the magnetic field. Okay. Now let us calculate the magnetic moment as defined earlier. Magnetic moment is simply এখানে mu দিয়ে ডিনোট করা হয়েছে, তার কারণ কিছু ক্ষেত্রে আমাদের মাসটাকে কাজে লাগাতে হবে, সেটাকে আমরা mu দিয়ে ডিনোট করব। Magnetic moment mu equal to I into pi a0 square, I into area of the loop। এই সার্কুলার লুপটার এরিয়া কত, পাই ইনটু a স্কয়ার, তাহলে কারেন্ট ইনটু পাই a0 স্কয়ার, এটা মাল্টিপ্লাই করে দেখো ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা পেয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। এবার বলা আছে যে এই ম্যাগনেটিক মোমেন্টটাকে তুমি এল এর টার্মে রিপ্রেজেন্ট করো, যেখানে এলটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন ইলেকট্রনের মাস যদি m হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা আছে ওমেগা, a0 পাথে সার্কুলার মোশন পারফর্ম করছে, তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হবে, m ওমেগা ইনটু a0 স্কয়ার, m ওমেগা ইনটু a0 স্কয়ার। এবার ক্যালকুলেট দি রেশিও বিটুইন অফ দি টু, মিউ বাই এল। এই মিউ বাই এল টাকে বলা হয় জাইরোম্যাগনেটিক রেশিও, তোমরা নিশ্চয়ই জানো এটা। কোন একটা চার্জ পার্টিকেলের জন্য ম্যাগনেটিক মোমেন্ট আর যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাদের রেশিওটাকে জাইরোম্যাগনেটিক রেশিও বলা হয়। তাহলে এই ইলেকট্রনটার জন্য জাইরোম্যাগনেটিক রেশিওটা কত হবে, মিউ বাই এল। ক্যালকুলেট করে দেখো, এটা হচ্ছে এক্সপ্রেশন ফর মিউ আর এটা হচ্ছে এক্সপ্রেশন ফর এল। দিয়ে রেশিওটাকে নিয়ে নাও, দেখো ই বাই 2m। হ্যাঁ, ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে এই জাইরোম্যাগনেটিক রেশিওটা ই বাই 2m। ইলেকট্রনের অরবিটাল মোশনের জন্য জাইরোম্যাগনেটিক রেশিওটা ই বাই 2m। তাহলে মিউটাকে লিখে ফেলতে পারি as e by 2m into L. That's how we can represent the magnetic moment in terms of L. এবার Lটা যদি h by 2 pi হয়, যেখানে h টা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, L এর ভ্যালুটা যদি h by 2 pi হয়, যেখানে Lটাকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলা হয়, তাহলে মিউ এর ভ্যালুটা কত দাঁড়ায়, EH by 4 pi m। এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। EH by 4 pi m এই কোয়ান্টিটিটাকে বোর ম্যাগনেটন বলা হয়, যার ভ্যালুটা 9.27 into 10 to the power minus 24 জুল পার টেসলা। এইগুলো দেখো, এটা একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট। ই ইলেকট্রনিক চার্জ তোমরা জানো, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর ভ্যালু তোমরা জানো, এম হচ্ছে মাস অফ দি ইলেকট্রন সেটাও তোমরা জানো। এটাকে যদি নিউমেরিক্যালি ইভ্যালুয়েট করো, ইউ উইল গেট দি ম্যাগনেটিক মোমেন্ট এন্ড দিস ইজ 9.27 into 10 to the power minus 24। এই কোয়ান্টিটিটাকে আমরা বোর ম্যাগনেটন বলে থাকি। ওকে, এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, পরে যখন অ্যাটমিক ফিজিক্সে যাবে সেখানে কিন্তু এই আইডিয়াটাকে একটা এলিমেন্টারি আইডিয়া হিসেবে ইন্ট্রোডিউস করা হয়, করে তারপরে প্রসিড করা হয়। বলো কোথাও ডাউট থাকলে। এখান থেকে পরিষ্কার যে একটা ইলেকট্রন, মানে অ্যাটমিক ইলেকট্রন, সেগুলোরও কিন্তু এরকম ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, অরবিটাল মোশনের সাথে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, যে ম্যাগনেটিক মোমেন্টটা ইজ অফ দি অর্ডার অফ বোর ম্যাগনেটন। যদি আমরা হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট বোর অরবিট ইলেকট্রনটার কথা বলি, তাহলে ম্যাগনেটিক মোমেন্টটা এক্স্যাক্টলি বোর ম্যাগনেটনের সাথে সমান। ন্যাচারালি যদি ডিফারেন্ট অরবিটের কথা বলি বা ডিফারেন্ট অ্যাটমের কথা বলি, সেক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টটা ভ্যারি করবে, বাট এর অর্ডার অফ ম্যাগনিটিউডটা কিন্তু এরকম বোর ম্যাগনেটনের অর্ডার অফ ম্যাগনিটিউডের সাথে সমান হবে। হয়েছে? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? ওকে, নেক্সট, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল। ডাইপোলের জন্য ম্যাগনেটিক ফিল্ড কেমন হয় এটা একটু ডিসকাস করা যায়, যদিও এটাও সিলেবাসের বাইরে, কিন্তু আমাদের নিজেদের ইন্টারেস্টে একটু ডিসকাস করে রাখছি। এটা দেখানো যায় যে কোন একটা ম্যাগনেটিক ডাইপোলের জন্য ভেক্টর পটেনশিয়ালটা ইজ দিস। ধরো কোন একটা ম্যাগনেটিক ডাইপোল, তার মোমেন্ট হচ্ছে সাম এম, তাহলে করেসপন্ডিং ভেক্টর পটেনশিয়ালটাকে এই এক্সপ্রেশনটা দিয়ে লিখে ফেলা যায়, মিউ নট বাই 4 পাই আর স্কয়ার এম ইনটু আর ক্যাপ। হ্যাঁ, এরকম ভাবে আমরা লিখে ফেলতে পারি। এমটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ধরে নাও যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট একটা ফিক্সড ডিরেকশনে রয়েছে, সে জেড ক্যাপ ডিরেকশনে রয়েছে, তাহলে এম প্লাস আর ক্যাপ এইটাকে করলে কত হয়, এম সাইন থিটা ইনটু ফাই ক্যাপ। দেখো এখানে করেসপন্ডিং কোঅর্ডিনেট সিস্টেমটাকে বোঝানো রয়েছে, এমটা জেড অ্যাক্সিস বরাবর, তাহলে এম প্লাস আর ক্যাপ যদি করি ক্রস প্রোডাক্ট সাইন থিটা, এম ইনটু সাইন থিটা এর সাথে সমান।
আর ডিরেকশনটা কি হবে, এম আর আর ক্যাপ, আর আর তোমার এই যে প্লেনে রয়েছে তার সাথে পারপেন্ডিকুলার, ন্যাচারালি এটা ফাই ডিরেকশন হবে, ফাই ক্যাপ বরাবর থাকবে। এটাই ভেক্টর পটেনশিয়াল। যদি এটা ভেক্টর পটেনশিয়াল হয়, আমরা জানি হাউ টু ক্যালকুলেট দি ম্যাগনেটিক ফিল্ড ফ্রম দি ভেক্টর পটেনশিয়াল। ভেক্টর পটেনশিয়ালটা যদি দেওয়া থাকে, সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেলে আমাদের কার্ল নিতে হবে ডেল ক্রস এ, এইটাকে এইটাকে এক্সিকিউট করতে হবে। এখানে যদি আমরা এটাকে করি কিরকম পাবো, এক্সপ্রেশনটা দেখো, কার্লের এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে। সেটা ধরে যদি ক্যালকুলেট করো, দেখতে পাচ্ছ যে তোমার ভেক্টর পটেনশিয়ালটা শুধু ফাই কম্পোনেন্টটা রয়েছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনটা এরকম ধরনের হবে। দিয়ে এটাকে ইভ্যালুয়েট করলে দেখতে পাবে যে এরকম একটা কোয়ান্টিটি আসছে। এটাকে চিনতে পারছো, এটা অনেকটা আইডেন্টিক্যাল টু হোয়াট ইউ হ্যাভ অবজার্ভ দি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। একটা ইলেকট্রিক ডাইপোলের মোমেন্ট যদি পি হয়, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আমরা দেখে এসেছিলাম, কত হয়, পি বাই 4πε0 r cube, p by 4πε0 r cube, 2 cos theta r cap plus sin theta into theta cap। ওখানে যেটা 1/4πε0 ছিল, এখানে সেটা মিউ নট বাই 4π দিয়ে রিপ্লেসড হয়েছে। দ্যাটস দি ডিফারেন্স। হ্যাঁ, এরপরে আমরা দেখেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্সে এই 2 cos theta r cap plus sin theta theta cap, এটাকে নাইসলি এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায় 3m ডট r cap into r cap minus n। এখানেও তাহলে একই রকম ভাবে করতে পারি। তফাৎটা এইটাই, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে 1/4πε0 একটা কনস্ট্যান্ট ছিল, এখানে সেইটা মিউ নট বাই 4π। ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাকে আমরা পি দিয়ে ডিনোট করেছিলাম, এখানে সেটাকে আমরা এম দিয়ে ডিনোট করছি। এবার এই ইলেকট্রিক ডাইপোল আর ম্যাগনেটিক ডাইপোল, এই দুটো জিনিসকে কম্পেয়ার করার সুযোগ রয়েছে। ইলেকট্রিক ডাইপোলে আমরা যে জিনিসগুলো পড়ে এসেছি, একদম একই রকম অবজারভেশন এই ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে পোটেনশিয়ালটা কত হয়, পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল অফ মোমেন্ট পি ইজ গিভেন বাই পি cos থিটা বাই 4πε0 ইনটু r স্কয়ার, বা পি ডট আর ক্যাপ বাই 4πε0 r স্কয়ার। একইভাবে ম্যাগনেটিক ডাইপোলের জন্য যদি পোটেনশিয়ালটা বলি, অফকোর্স দিস ইজ ভেক্টর পোটেনশিয়াল, সেইটা কত হবে দেখে এলাম, মিউ নট বাই 4π r স্কয়ার ইনটু m ক্রস r r ক্যাপ। দেখো এখানে যেটা পি ডট আর ক্যাপ ছিল, ইনস্টেড এখানে কি রয়েছে, সেইটা m ক্রস r ক্যাপ। এখানে যেটা 1/4πε0 ছিল, তার পরিবর্তে এখানে কি রয়েছে, মিউ নট বাই 4π, 1/r স্কয়ার 1/r স্কয়ার, এটা কমন টার্ম। ডাইপোলের জন্য যে পোটেনশিয়াল, সেটা 1/r স্কয়ার হিসেবে ভ্যারি করে, both for electric dipole and magnetic dipole। এবার ইলেকট্রিক ফিল্ড ডাইপোলের জন্য, ইলেকট্রিক ফিল্ড কেমন হয় সেটা আমরা ক্যালকুলেট করেছি। এরকম একটা এক্সপ্রেশন পেয়েছিলাম। আমরা দেখলাম যে ম্যাগনেটিক ডাইপোলের জন্য ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনটা আইডেন্টিক্যাল। জাস্ট এই পিটাকে এম দিয়ে রিপ্লেস করে দাও, 1/4πε0টাকে মিউ নট বাই 4π দিয়ে রিপ্লেস করে দাও। ইন আইদার কেস দি ফিল্ড ভ্যারিজ অ্যাজ 1/r কিউব। ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডটা 1/r কিউব হিসেবে ভ্যারি করে, ম্যাগনেটিক ডাইপোলের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা 1/r কিউব হিসেবে ভ্যারি করে। নাও কনসিডার an electric dipole placed in a uniform electric field। একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসাই, তাহলে কতটা ফোর্স হবে, 0। ইট উইল নট এক্সপেরিয়েন্স এনি নেট ফোর্স। সেম অবজারভেশন হোল্ডস ফর ম্যাগনেটিক ডাইপোল অ্যাজ ওয়েল। যদি আমরা একটা ম্যাগনেটিক ডাইপোলকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাই, এখানে কিন্তু কোনো রকম ফোর্স এক্সার্টেড হবে না। এখানে কি হবে, একটা টর্ক এক্সপেরিয়েন্সড হবে। ইলেকট্রিক ডাইপোলকে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো হয়, যে টর্কটা এক্সপেরিয়েন্সড হবে সেইটার ভ্যালু কত, পি ক্রস ই। একই রকম ভাবে কোন একটা ম্যাগনেটিক ডাইপোলকে যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হয়, it will not experience any force, rather it will experience a torque which is equal to m cross b। এখানে যেটা p cross e ছিল, এখানে সেটা m cross b। ওইখানে যেটা p, এখানে সেটা m, এখানে যেটা e, এখানে সেটা b। তারপর পোটেনশিয়াল এনার্জির কথা যদি বলো, একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো হয়, যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোরড হবে, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস পি ডট ই। একইভাবে কোন একটা ম্যাগনেটিক ডাইপোলকে যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাই, একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হবে, যেটা কিনা মাইনাস এম ডট বি এই কোয়ান্টিটিটার সাথে সমান, ইউ ইকুয়ালস টু মাইনাস এম ডট বি। একই রকম, হ্যাঁ, এক্সপ্রেশন। নেক্সট আমরা ডাইপোল ইন্টারঅ্যাকশন করেছিলাম, মনে আছে, দুটো ইলেকট্রিক ডাইপোল, তাদের মধ্যে সেপারেশনটা যদি আর হয়, করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জিটাকে এই এক্সপ্রেশন দিয়ে দেওয়া যায়।
একইভাবে দুটো ম্যাগনেটিক ডাইপোল তাদের ইন্টারঅ্যাকশন এনার্জিটাকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি। হ্যাঁ, মাইনাস মিউ নট বাই 4 পাই আর কিউ 3m1 ডট আর ক্যাপ m2 ডট আর ক্যাপ মাইনাস m1 ডট m2, শুধু p এর জায়গায় m আর 1/4 পাই এপসিলন 0 এর জায়গায় 1/4 পাই এপসিলন 0 এর জায়গায় তোমার মিউ নট বাই 4 পাই, এইটুকুই তফাৎ। আর আরো একটা আমরা দেখে এসেছিলাম যে একটা ডাইপোলকে যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো হয়, ইনহোমোজিনিয়াস ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো হয়, যে ফোর্সটা এক্সার্টেড হবে তার ভ্যালুটা হচ্ছে পি ডট ডেল ই। একইভাবে যদি আমরা একটা ম্যাগনেটিক ডাইপোলকে ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাই, করেসপন্ডিং ফোর্সটা হবে এম ডট ডেল ভি। এই ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে যে জিনিসগুলো পড়ে এসেছি, ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে একদম সেই জিনিসগুলো অ্যাপ্লিকেবল। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো।